n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0 হলে মৌলের পরমাণু ক্রমাঙ্ক কত হতে পারে? তাহলে আমি একটা বিন্যাস লিখতেও আমাকে ইলেকট্রন বিন্যাস, দেখ মৌলের পরমাণু ক্রমাঙ্ক জানতে চাইছে। পরমাণু ক্রমাঙ্ক নাম্বার অফ প্রোটনকে বোঝায়। এখানে নাম্বার অফ প্রোটনটা আমরা কোথা থেকে পাবো? নাম্বার অফ ইলেকট্রন থেকে পেয়ে যাবো। মানে কারো যদি ইলেকট্রন বিন্যাস জেনে যাই, কোনো একটা নিউট্রাল অ্যাটম, নিস্তরিত একটা পরমাণু যে ইলেকট্রন বিন্যাস, তার যা মোট ইলেকট্রন সেটাই তার কেন্দ্রকে প্রোটনের সংখ্যা, তাই তো? আর কেন্দ্রে যতগুলো প্রোটন হবে সেটাই তার অ্যাটমিক নাম্বার হবে। তাহলে আমাদের এরকম কন্ডিশন স্যাটিসফাই করছে এরকম একটা বিন্যাস আগে লিখতে হবে। n ইকুয়াল টু 3 মানে তুই 1:2:2 করে ম্যাক্সিমাম 3s2 3p6 3d মানে এই অবধি আসতে পারিস, মানে 3 নম্বর কক্ষপথে তুই আসতে পারি। n ইকুয়াল টু 3 মানে বলে দিয়েছে 3 নম্বর কক্ষপথে আসা যাবে। এবার দেখ 3 নম্বরে তুই 3টে হয়, 3 নম্বর কক্ষপথে কি হয়? 3s হয়, 3p হয়, 3d হয়। কিন্তু দেখ l ইকুয়াল টু 0 নিতে বলেছে, মানে তুই 3p আর 3d নিতে পারবি না। মানে তোকে কত অবধি নিতে হবে? 3s অবধি। তাহলে আমি 3s অবধি যদি লিখি তাহলে কিরকম আসে দেখ, 1s2 2s2 2p6 3s 2 নিতে পারিস। আরেকটা হতে পারে 1s2 2s2 2p6 3s 1 তো নিতে পারিস, কারণ l ইকুয়াল টু 0 m ইকুয়াল টু 0 বলেছে, এবং l ইকুয়াল টু 0 m ইকুয়াল টু 0 একমাত্র 3sই হয়, মানে s সাবসেলই হয়, যার l ভ্যালুও 0 m ভ্যালুও 0, তাই তো? তখন দুটো বিন্যাস হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। এখন যদি এই বিন্যাসটা হয় তাহলে টোটাল ইলেকট্রন কটা হচ্ছে দেখ, 12টা। 6 4 10 আর 2 12টা, আর এরকম হলে 11টা। তাহলে 11 12 কোথায় আছে দেখ, এই যে অ্যাটমিক নাম্বার 11 হতে পারে, 12 হতে পারে।